কারো ফাঁসি হয় তাহলে ফাঁসিটাও 6 মাসে কার্যকর করে মোটামুটি তাদের কাছে আল্লাহর রাস্তায় বা আল্লাহর কাছে বা আল্লাহর সান্নিধ্য তারা তো আর পাবে না, বাট আল্লাহর সামনে তাদেরকে হাজির করানোর ব্যবস্থা করা যায়। হ্যাঁ, ডিবি অফিসে যে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এইরকম একটা দল রাজনৈতিকভাবে এত দৈন্য হতে পারে যে তারা পুলিশের উপর ভর করেছে, ডিবির উপরে ভর করে, প্রতি সম্মান রেখে বলছি। কিন্তু ওনারা কি তাহলে 18 বছর ধরে কি ঘুমাচ্ছিল? যখন যখন 1/11-এর 2 বছর অসাংবিধানিক ভাবে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলো, যেটার এখনো সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট এখনো দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে কি উচ্চ আদালতের কি কোনো ভূমিকা নাই? বলছিলেন, আমি ওনার সাথে একমত। সেটা হলো জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন তথা পশ্চিমা বিশ্ব, তাদের কথাবার্তার ধরন হলো ডিপ্লোম্যাটিক, এবং তাদের ডিপ্লোম্যাটিক অ্যাকশন গুলো কিন্তু একটু স্লো গতিতে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে কোনো স্বৈর শাসক সে কিন্তু মানে যত ডিপ্লোম্যাটিক কথা বলা হোক না কেন, কারণ তার তো বিষয়টা চলে যায় পয়েন্ট অফ নো রিটার্ন। আর শেখ হাসিনা এখন যে পর্যায়ে গিয়েছে, কারণ তিনি জানেন তিনি ক্ষমতাচ্যুত হলে শি উইল বি কিল্ড, অথবা শি উইল বি অ্যারেস্টেড, এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং তাকে শুধু বিচারের মুখোমুখি এক জায়গায় না, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে মামলা শুরু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে পারে। তাকে আমাদের বাংলাদেশে যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, যেটি উনার বাবা আইন তৈরি করেছিলেন, এবং উনি আবার এই আইনের অধীনে জামায়াত এবং বিএনপির নেতাদেরকে একটা ফরমায়েশি আদালতের মাধ্যমে জাজমেন্ট দিয়ে ফাঁসি দিয়েছে, ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তো এই আদালতও কিন্তু আছে, কারণ এই আদালত কিন্তু কোনো বাতিল হয় না, আইনও বাতিল হয় নাই। শুধুমাত্র বিচারক পরিবর্তন হয়ে গেলেই কিন্তু 3 থেকে 6 মাসে বিচার প্রক্রিয়া সম্ভব, এবং তাদের যদি ফাঁসি হয়, ফাঁসি দিয়ে অ্যাপিলেট ডিভিশনের প্রক্রিয়াটা শেষ করে এবং ফাঁসি কার্যকর করে আল্লাহর কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া সম্ভব। আর আরেকটি হলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002। এটি আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে দ্রুত বিচার আদালত আছে, যে আদালতের কাজ হচ্ছে, যে আদালতের ম্যান্ডেট হচ্ছে যে হিনিয়াস অপরাধ যেগুলো, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, মানবতা বিরোধী অপরাধ, হত্যা, খুন, ধর্ষণ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমাদের 6টি বিভাগে 6টা দ্রুত বিচার আদালত আছে, এবং ওই আদালতের সময়সীমাও কিন্তু 6 মাস। 6 মাসে কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ওই ক্ষেত্রেও কিন্তু ওই আদালতেও কিন্তু 6 মাসে বিচার প্রক্রিয়া শেষ করে যদি কারো ফাঁসি হয় তাহলে ফাঁসিটাও 6 মাসে কার্যকর করে মোটামুটি তাদের কাছে আল্লাহর রাস্তায় বা আল্লাহর কাছে বা আল্লাহর সান্নিধ্য তারা তো আর পাবে না, বাট আল্লাহর সামনে তাদেরকে হাজির করানোর ব্যবস্থা করা যায়। এই কারণে শেখ হাসিনা বা শেখ হাসিনার সরকার দে হ্যাভ গন ইনটু পয়েন্ট অফ নো রিটার্ন। এই কারণে পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন, আমি এদেরকে নিয়ে খুব বেশি আশাবাদী, মানে যতটা না আশাবাদী তার থেকে বেশি আশাবাদী হচ্ছে আমাদের ছাত্র জনতা যেভাবে ক্ষুব্ধ হয়েছে, এবং যেভাবে 500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 2000 ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, এদের যে ক্ষোভ, এই ক্ষোভ প্রশমিত করার মতো সাধ্য সামর্থ্য শেখ হাসিনা সরকারের এই মুহূর্তে আছে বলে আমি দেখি না। আর আরেকটি হলো যে ডক্টর মারুফ মল্লিক যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা সেনাবাহিনী, তাদের কিন্তু একটা রুটিন ওয়ার্ক আছে। এই রুটিন ওয়ার্কের বাইরে যদি আপনি প্রতিদিন তাদের যদি এইভাবে দায়িত্ব দেন, এইভাবে ডিউটি দেন, তাহলে তারাও কিন্তু একসময় টায়ার্ড হয়ে যাবে। এবং ইতোমধ্যে আমার সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা সিনিয়র জুনিয়র কলিগ যারা আছে তাদের সাথে আমি কথা বলে দেখেছি, দে হ্যাভ বিকাম টায়ার্ড। এবং 99% পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা কিন্তু এই সরকারের এই কাজকর্মগুলোকে সমর্থন করছে না। এখন শেখ হাসিনা যে দ্বিতীয় দফায় যে এই হত্যাযজ্ঞ চালাবে, সেটা নৈতিক সাধ্য বা সামর্থ্য বা নৈতিকতা শেখ হাসিনার আছে বলে আমি মনে করি না, যেহেতু আন্তর্জাতিক বিশ্ব ক্ষুব্ধ এবং আন্তর্জাতিক বিশ্ব যেহেতু প্রতিক্রিয়া জানাচ্ছে, দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম এই ধরনের হত্যাযজ্ঞ সে চালাবে বলে আমি মনে করি না। অথবা উনি যদি বাঁচার জন্য যদি উনি আবার হত্যাযজ্ঞের আদেশও দেয়, আমার ধারণা এবার অধিকাংশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী তার এই আদেশ মানবে না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে সেনাবাহিনীকে যেদিন নামানো হয় 19 তারিখে, কিন্তু সেনাবাহিনীকে নামানোর আগেই কিন্তু
মানে হত্যাযজ্ঞ যেটা হবার সেটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু তারপরে সেনাবাহিনী নামার পরেও কিন্তু হত্যাযজ্ঞ হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় আমার যারা বন্ধু বান্ধব আছে জেনারেল অফিসার কমান্ডিং লেভেলে যারা আছে, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, দু একজনের সাথে আমার আলাপ হয়, তারা কিন্তু এটা নিয়ে অনুতপ্ত এবং খুবই খুবই লজ্জিত যে এটা মানে সেনাবাহিনীর উপস্থিতিতে এই কাজগুলো হয়েছে এবং এই হত্যাযজ্ঞ হয়েছে। তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, কারণ তারা কিন্তু আমাদেরই কিন্তু ভাই বোন। ধরেন সেনাবাহিনীর যিনি মেজর জেনারেল আছে বা লেফটেন্যান্ট জেনারেল আছে বা লেফটেন্যান্ট জেনারেল বা ক্যাপ্টেন আছে, তারা কিন্তু আমাদেরই ভাই বোন বা আমাদেরই ছেলে মেয়ে। তাহলে তারা কিন্তু আমাদের সমাজের কিন্তু একটা পার্ট। এটা 1971 সালে পাকিস্তানিরা দে কেম ফ্রম দ্য ডিফারেন্ট স্টেট এবং তাদের সাথে আমাদের কালচারে কোনো মিল ছিল না, আমাদের জাতিগত কোনো মিল ছিল না। সো তারা গুলি করার ক্ষেত্রে খুব বেশি কার্পণ্য বোধ কিন্তু তেমন একটা করে নাই। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে শেখ হাসিনা যে মানে ক্ষমতায় থাকার যে যে সামর্থ্য, আমার যেটা ধারণা হারিয়ে ফেলেছে। এবং আমি আপনার টকশোতে এর আগেও আমি বলেছিলাম যে শেখ হাসিনা হ্যাজ অলরেডি ক্লিনিক্যালি অ্যান্ড পলিটিক্যালি ডেথ। মানে পলিটিক্যালি কিন্তু শেখ হাসিনা নাই, এবং ক্লিনিক্যালি তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং তাকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে কিছুদিন হয়তো তার লাইফটা যাতে পেতে পারে সেইভাবে সে আপ্রাণ চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় যে খবর, বা আপনি আমাকে যারা জিজ্ঞাসা করলেন যে ডিবি অফিসে যে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এইরকম একটা দল রাজনৈতিকভাবে এত দৈন্য হতে পারে যে তারা পুলিশের উপর ভর করেছে, ডিবির উপরে ভর করেছে। এবং হারুন একজন তৃতীয় শ্রেণীর পুলিশ কর্মকর্তা, সেই পুলিশ কর্মকর্তা এখন ডিবির প্রধান, এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে তাদেরকে ডিবিকে ব্যবহার করছে এবং ডিবি থেকে এখানে বিবৃতি দেওয়া হচ্ছে। এই যে আপনি দেখেন, এই যে ডিবি থেকে যে বিবৃতি দেওয়া হলো, ব্যারিস্টার আশরাফ এখানে আছে, উনি একজন লয়ার, উনি প্র্যাকটিসিং লয়ার। আপনি দেখেন এখানে আইনের কত লঙ্ঘন হয়েছে। সেটা হচ্ছে যে ছাত্ররা যে আন্দোলনটা করছে এটা সংগঠনের ব্যানারে, আপনাকে সংগঠন করার অধিকারও কিন্তু আপনার সংবিধানের আর্টিকেল 38-এ দেওয়া আছে, এবং আর্টিকেল 37-এ রাজনৈতিক সংগঠন করার অধিকার রয়েছে। তাহলে আপনি যদি সংবিধানে 38 যদি আপনি মানেন যে কোনো ব্যক্তি সংগঠন করার অধিকার আছে, তাহলে তারা একটা স্টুডেন্ট ইউনিয়ন বা তারা একটা ছাত্র সংগঠনের ব্যানারে তারা একটা বৈধ দাবি নিয়ে আছে। তাহলে এই দাবিটা তারা তো প্রকাশ্যে পুলিশের ভয়ভীতির বাইরে, তারা তো ওপেন ইয়ারে যে তারা এই বক্তব্যটা দিবে, অথবা তারা যদি এই প্রোগ্রাম যদি উইথড্র করতে চায় তাহলে তো তারা ওপেনলি দিবে। তাহলে আপনি ডিবি অফিসে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার আত্মীয় স্বজন বাবা মাকে ডেকে নিয়ে আপনি ভুরি ভোজ করিয়ে সেটা আবার ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে দিবেন, দিয়ে সেখান থেকে আপনি বিবৃতি দিবেন, এটি সংবিধানের 38 ধারার স্পষ্ট লঙ্ঘন। এখন আসেন আমাদের যে ফৌজদারি কার্যবিধিতে কিন্তু কোথাও মানে পুলিশ হেফাজতে বা নিরাপত্তা হেফাজত বলে কোন টার্মিনোলজি, কোন শব্দ নাই। এটা আমার এটলিস্ট জানা নাই। ব্যারিস্টার আশরাফ যেহেতু প্র্যাকটিসিং লয়ার, ওনার যদি জানা থাকে তাহলে ওনার বর্ণনা করার সময় উনি হয়তো বলবে। বাট সেটা হলো যে সাধারণত হেফাজত বলতে কি বোঝায়? সেফ কাস্টাডি। সেফ কাস্টাডি হলো যে কোনো একটা মামলা যদি হয়, সেই মামলাতে যদি কোনো শিশু বা নারী যদি হয়, তাহলে তাদেরকে একটা সেফ কাস্টাডির জন্য আদালত থেকে একটা ডাইরেকশন দেওয়া হয়, আদালত থেকে একটা নির্দেশনা দেওয়া হয়। কিন্তু আপনি কোনো ব্যক্তিকে বা কোনো অভিযুক্তকে ধরে এনে সেফ কাস্টাডির নামে, এটা আপনি পুলিশ কাস্টাডিতে, আমাদের এটা ফৌজদারি কার্যবিধিতে এটা অ্যালাউ করে না। আমাদের ফৌজদারি কার্যবিধির যে বিধান এবং আমাদের সংবিধানের যে বিধান আর্টিকেল 33 সাবক্লজ 1, সেখানে বলা হচ্ছে আপনি যদি কাউকে, যে আমি শেষ করে দিচ্ছি, আপনি যদি কাউকে ধরে আনেন তাহলে আপনি তাকে 24 ঘন্টার বেশি রাখতে পারবেন না। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 33(1)-এ স্পষ্ট বলা হচ্ছে। এবং আমরা যারা পুলিশ, যারা ফৌজদারি আইন নিয়ে ডিল করি, ফৌজদারি কার্যবিধির 61 ধারাতে বলা হচ্ছে আপনি 24 ঘন্টার বেশি আপনি কাউকে রাখতে পারবেন না। এবং আপনি বলছেন আইনের কথা, কিন্তু ওনারা কি কোনো কিছু এই পর্যন্ত শুরু থেকে যা হয়েছে কোটা আন্দোলনে একটাই জিনিস কি মানে আইনের মাধ্যমে হয়েছে? তারা তো আইন মানছেই না, আইনের লোক হয়ে তো আইন মানছে না। তারা আইন মানছে কি মানছে না সেটা তো আমরা সবাই দেখছি, কিন্তু এটা তো আমাদেরকে বলতে হবে। তাহলে আমাদেরকে না বললে আমাদের 18 কোটি জনগণ, তাদের যে রাইট আছে, তাদের যে অধিকার আছে, এবং তারা যে বেআইনি কাজগুলো করছে, তাহলে এটা মানুষ তাহলে জানবে কিভাবে? তাই এখন আমাদের যে মানে আরেকটি বলে আমি শেষ করছি, সেটা হলো যে আমাদের যে সাক্ষ্য আইন 1872,
সেখানে কিন্তু 25 এবং 26 ধারাতেও কিন্তু বলা হচ্ছে যে আপনি কাউকে ভয়ভীতি দিয়ে আপনি যদি তার কাছ থেকে কোনো বিবৃতি নেন, সেই বিবৃতি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, আদালতে গ্রহণযোগ্য না। কেউ যদি স্বেচ্ছায় যদি কোনো বিবৃতি দেয় পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায়, তাহলে এটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে হতে হবে। সেটি ওই আইনে 26 ধারাতে বলা হচ্ছে। এখন এই যে পুলিশ বা ডিবি যে কাজগুলো করা হচ্ছে, এবং এখন দেখেন সরকার বা শেখ হাসিনা এই যে ভাই, এই যে আপনি যেটা বলেন ম্যাজিস্ট্রেটের সামনেও যদি কেউ সাক্ষ্য দেয়, বাংলাদেশের সরকার এখন এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিলেও জনগণের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন ডক্টর মারুফ মল্লিক যে কথাটা বলে, এই যে দেখেন ডক্টর মারুফ মল্লিক যে কথাটা বললেন, এই যে দেখেন আদালত মানে হাইকোর্টের দুইজন বিচারপতি কি বলেছেন, দুইজন বিচারপতি বলেছেন যে ডিবি অফিস বা ডিবি হারুন সবাইকে ধরে নিয়ে ভাতের হোটেল খুলেছেন এবং সবাইকে ভাত খাওয়াচ্ছে, এটি জনগণের সাথে মশকরা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বিজ্ঞ বিচারপতি দুইজন এই কথাগুলো কেন বলেছে, এটার অর্থ হতে পারে দুইটা। একটা অর্থ হতে পারে যে এই দুইজন বিজ্ঞ বিচারপতি বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ক্লিনিক্যালি ডেথ, তার মানে লাইফ সাপোর্ট যে কোনো মুহূর্তে খুলে দেওয়া হবে। এই কারণে এই দুইজন বিজ্ঞ বিচারপতি এই ধরনের একটা বক্তব্য দিয়ে উনি জনগণের একটা সিম্প্যাথি বা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসলে যাতে ওনাদের দুইজনের চাকরিটা যাতে থাকে, চাকরিটা যাতে পার্মানেন্ট হয়, কারণ তারা তো আমিল স্পেন্সার হিসেবে কিন্তু হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছে। এটি একটা হতে পারে। আরেকটি হতে পারে হচ্ছে যে ওনারা যে এই যে বক্তব্যটা দিলেন, এইটি হয়তো সরকার হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছে যে মানুষের একটু সহানুভূতি নেওয়ার জন্য। কারণ এই যে আমার ডক্টর মারুফ মল্লিক যেটা বললো, যখন ছাত্ররা ঢাকা যে মেডিকেল কলেজে যাচ্ছে, আদালতের সামনে যাচ্ছে, তখন আদালতের প্রতি তো ছাত্ররা যে অনাস্থা প্রকাশ করেছে, সেটা কিন্তু বুয়েটের রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, ছাত্র আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমরা, কোটা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখেছি। এই যে দুইজন বিজ্ঞ বিচারপতি যে মন্তব্যটা করলেন, আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, কিন্তু ওনারা কি তাহলে 18 বছর ধরে কি ঘুমাচ্ছিল? যখন 111-এর 2 বছর অসাংবিধানিক ভাবে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলো, যেটার এখনো সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট এখনো দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে কি উচ্চ আদালতের কি কোনো ভূমিকা নাই? আমার 2011 সালে এবিএম খায়রুল্লাহ ওপেন কোর্টে এক ধরনের জাজমেন্ট দিয়ে পরবর্তীতে 18 মাস পরে জাজমেন্ট পরিবর্তন করলেন, যেটা ফৌজদারি কার্যবিধি 369 এবং সিপিসি 152 দ্বারা অনুসারে। কোনোভাবেই এটি পারেন না। তাহলে কি আমাদের জি শেষ করবেন শুনবো আবার পরে। জি, তাহলে এই যে যেহেতু আপনি আমাকে সময় যে লিমিটেশন দিচ্ছেন, কিন্তু আমাদের এই যে গত 18 বছর ধরে আপনার উচ্চ আদালত, হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশনে যে কাজটি করার কথা সেই কাজটি কি তারা করেছে? এই যে গত 3টা নির্বাচন অসাংবিধানিক ভাবে হয়ে গেল, এটা তো ওনাদেরই তো ক্ষমতা দেওয়া আছে সংবিধানের 102 ধারা অনুসারে। তারা কিন্তু একটা সুমোটো রিট নিয়ে তারা কিন্তু এটা সংবিধানের একটা ব্যাখ্যা দিতে পারতেন, তারা কি দিয়েছে? তারা কিন্তু দেয় নাই। এখন যেহেতু সরকার যেহেতু লাইফ সাপোর্টে চলে গিয়েছে, সরকার যেহেতু ক্লিনিক্যালি ডেথ, এটা আমার যেটা ধারণা সরকারের পক্ষ থেকে হয়তো বলা হয়েছে এই ধরনের একটু বক্তব্য দিয়ে মানুষকে একটু সান্ত্বনা করা যে না, আদালত জনগণের পক্ষে আছে। কারণ আদালত যদি জনগণের পক্ষে থাকতো, তাহলে কোটা আন্দোলন নিয়ে আমাদের প্রধান বিচারপতি 3টা হিয়ারিং এ উনি 3টা রাজনৈতিক বক্তব্য দিতে পারতেন না। তো এইটাই হলো তবে আমি আশাবাদী যেটা পশ্চিমা বিশ্ব, ইউএন বা ইউরোপিয়ান ইউনিয়ন ওনাদের কাজ ওনারাই করবে। বাট যে পর্যায়ে গিয়েছে আমি দেখছি, মানে একেবারে আলোর মতো আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা, আপনি হয়তো ঘুম থেকে উঠে দেখবেন হয়তো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কারণ শেখ হাসিনা এখানে থাকবে, উনি যে বলেছেন যে শেখ হাসিনা পালানোর লোক নয়, শেখ হাসিনা এখানে থাকবে, এটি একটা মিথ্যা কথা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হলফ করে বলছি, শেখ হাসিনা পালিয়ে যাবে, কারণ তার পালানোর ইতিহাস আছে। 1986 সালে যখন সকল দল সিদ্ধান্ত নিয়েছিল